বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটি ঘোষণা প্রধান উপদেষ্টা এবং তার দফতর থেকে বারবার করে জানানো হচ্ছে। তবে তারপরেও এ নিয়ে শঙ্কা রয়েছে অনেকেরই। কারণ জামাত এবং এনসিপি তারা বারবারই সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া পূরণ না হলে তারা নির্বাচন বয়কট করবে বা নির্বাচন করবে না। এরকম এরকম একটা প্রেক্ষাপটে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে অনেকেরই মনে রয়েছে সন্দেহ। তারপরও যদি আমরা ধরে নেই প্রধান উপদেষ্টা যেভাবে করে বলছেন যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা 15ই ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এরকম একটা প্রেক্ষাপটে সামনে রেখে এনসিপি যে রাজনৈতিক দল যেটি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নিয়োগকর্তা, তারা যে রাজনৈতিক দল গঠন করেছে সেই এনসিপি এখনো প্রতীক বরাদ্দ পায়নি। এবং তারা দাবি করেছিল যে শাপলা তাদের প্রতীক হিসেবে তারা চেয়েছে, কিন্তু সেটি না করে দেওয়া হয়েছে। এখন তাদেরকে থালাবাটি প্রতীক দেওয়া হতে পারে এমন একটি কথাও বেশ জোরালোভাবে এসছে। আর রাজনীতি আদৌ মানে নির্বাচন আদৌ হবে কিনা সেই প্রশ্নেরও আজকে জবাব খুঁজবো আমরা। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক সুমি খান এবং রয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক লুনা নূর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু যাই লুনা নূর আপনার কাছে। নির্বাচন নিয়ে একটা আমরা জানি যে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে আপনারা খুব সক্রিয়ভাবে ভূমিকা নিয়েছেন, একটা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা যদিও বিভিন্ন রকম নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলি বাস্তবায়ন হোক আর না হোক আপনারা বেশ সহযোগী ভূমিকাতেই ছিলেন। এখন কিরকম মূল্যায়ন করছেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না? লুনা নূর। লুনা নূর কি আমার কথা শুনতে পান? আপনি হয়তো জানতে পারবেন এবং আমাদের সঙ্গে লুনা নূর আছে কমিউনিস্ট পার্টির মধ্যে বা বাম দলের যারা তাদের সঙ্গে আছে, আর অন্যদেরকে তো ওনারা রাখেনি নাই, যাদেরকে ওনারা মনেই করছেন না এখন নির্বাচন। আর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ইউনূসের অবস্থান, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলছেন। যতক্ষণ পর্যন্ত নির্বাচন হচ্ছে না, অনেকের কাছে এই বক্তব্যটাই আমি শুনছি, এটা আমার বক্তব্য না। অ্যাজ এ জার্নালিস্ট, সাংবাদিক হিসেবে আমি আমার কোনো মন্তব্য এখানে করতে আগ্রহী নই, বা বলুন যে এখানে কোনোভাবে আসেও না। সবাই যা বলছে বিভিন্ন জায়গা থেকে, তাদের জায়গা থেকে বলছে। এমনকি জামাতেরও বক্তব্য আপনি সম্প্রতি দেখবেন যে জামাতের আমিরের বক্তব্যের মধ্যেও একটা কনফিউশনের জায়গা ছিল, তিনিও প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টাকে। তো ওই জায়গাতে যতক্ষণ একেবারে নির্বাচনে ম্যানিফেস্টো ঘোষণা শুধু নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে একেবারে চূড়ান্তভাবে যতক্ষণ পর্যন্ত ঘোষণা আসছে না, এবং আইন উপদেষ্টা বলুন, প্রধান উপদেষ্টা বলুন, তারা যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ঘোষণা দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের জায়গা থেকে আমরা কিন্তু পুরোপুরি একেবারে নিশ্চিন্ত হতে পারছি না যে হবে নির্বাচন। জি, যে লুনা নূর, আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচককে শুভেচ্ছা, যারা শুনছেন দর্শক সকলকে আমার শুভেচ্ছা। একটা রাজনৈতিক দলের নির্বাচনের প্রস্তুতি তো আসলে সবসময় থাকা উচিত, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আন্দোলন সংগ্রামের মধ্যে যখন থাকে তখন মনে হয় যে আসলে আমি একটা ইস্যু ভিত্তিক কর্মসূচি পালন করছি, এই ইস্যুটি এই মুহূর্তে জরুরি আর কি, সেটি করছি। সেই ক্ষেত্রে কখনো কখনো হয় যে নির্বাচন বিষয়টি একটা পেছনের বিষয় হয়ে যায়, বা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার আগে আর কি, তফসিল ঘোষণা হওয়ার আগে যে কার্যক্রমগুলো থাকে সেই কার্যক্রমগুলো আসলে তো রাজনৈতিক দলের কার্যক্রম নির্বাচনের জন্যই হয়, নির্বাচনমুখী হওয়া উচিত। অন্য কার্যক্রমগুলো একটু মনে হয় যে আসলে রাজনৈতিক দলের নিজস্ব কার্যক্রম, সেটা জনগণের কাছে ওইভাবে ভোট চাওয়া, জনগণের কাছে যাওয়া, পরবর্তীতে কিভাবে সরকার চালাবে, রাষ্ট্র পরিচালনা, সেই কথাগুলো হয়তো সুস্পষ্ট করে বলা হয় না। কিন্তু আসলে একটি রাজনৈতিক দলের প্রতিটা দিনের কর্মসূচি, প্রতিটা কাজই হচ্ছে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ। এটা আর কি ভিন্ন করে বলার কোনো অবকাশ রাখে না। আমরা খুব সুনির্দিষ্টভাবে দাবি করেছি যে কোনো ভাবে যে ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করবে। আমরা চাই যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কে নির্বাচিত হলো সেটা মুখ্য বিষয় না, বাংলাদেশের মানুষের
ভোটাধিকার নিশ্চিত করার জন্য ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করতে হবে এবং তার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি আর কি, তৃণমূল থেকে শুরু করে মানে একদম কেন্দ্র পর্যন্ত। জি, তো প্রস্তুতি তো গ্রহণ করছেন, তো এই ঐক্যমত্য কমিশনে ধরেন আপনারা বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন, রাইট? কিন্তু আমরা জানি যে এই হয়ে গেছে, কি বলে, জুলাই সনদ নিয়ে আপনারা আপনাদের বেশ কিছু পরামর্শ, ওই যে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু এরই মধ্যে এটি নিয়ে গণভোটের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা নির্বাচনেও যাবেন। তো শেষ পর্যন্ত কি আপনারা সহযোগী ছাড়া আর কিছু হতে পারলেন? মানে আমি গণভোটের সিদ্ধান্ত বিষয়টি বুঝিনি আপনার। প্রথমত হচ্ছে যে ঐক্যমত্য কমিশন যে এই সরকারের সময় গঠিত হয়েছে, জুলাই সনদ নিয়ে গণভোট হচ্ছে আর কি, এই সিদ্ধান্ত হয়ে গেছে। প্রথমত হচ্ছে গণপরিষদ নির্বাচন। আচ্ছা যাও, সেটা হলো যে একটা হলো যে গণভোট হচ্ছে, সেই সিদ্ধান্তটা হচ্ছে বা হতে পারে, জনগণ অংশগ্রহণ করবে কি করবে না মতামত। কিন্তু ঐক্যমত্য কমিশনের যে বিষয়টা শুরুতে বলছিলাম সেটি হচ্ছে যে এই সরকারের সময় ঐক্যমত্য কমিশন তৈরি করা বা কিছু সুনির্দিষ্ট আশু সংস্কার দরকার ছিল বলে আমরা মনে করে ঐক্যমত্য কমিশনের সভাগুলোতে শুরু থেকে অংশগ্রহণ করেছি এবং অংশগ্রহণ করে আমরা আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট করে বলেছি। আমরা মনে করি বাংলাদেশের তৈরির বা যাত্রার যে মূল নীতি, যে আদর্শগত যে জায়গা ভিত্তি, সেই জায়গাটাকে স্থির রেখে আমাদের এই সময়ে 54 বছরের বাংলাদেশে যে যে ঘাটতি দেখা দিয়েছিল গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাত্রার ক্ষেত্রে সেই সংস্কারগুলো করা। কিন্তু এটা খুবই পরিতাপের বিষয়, উদ্বেগের বিষয়। এর আগে হয়তো আপনার এখানেও আমরা বলেছি এবং বিভিন্ন ভাবেই আমরা আমাদের পার্টির কর্মসূচির মধ্য দিয়ে গণমাধ্যমকে অন্যান্য ভাবে জানানোর মধ্য দিয়ে আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশনের কনসেন্ট্রেশনের জায়গাটা ডিফারেন্ট। তারা যে সমস্যাগুলো এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মূল সমস্যা এবং যে সমস্যাগুলো সমাধানের এখতিয়ার এই অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে, তার বাইরে যে তারা বিরাট একটি আঙ্গিক তৈরি করেছে, একটা বড় একটা পরিসর তৈরি করেছে। আমরা খুব সুস্পষ্টভাবে মনে করেছি যে এই যে অধিকার, এই এখতিয়ার এই ঐক্যমত্য কমিশনের নেই এবং এটার কোনো প্রয়োজনও নেই। একটি রাজনৈতিক সরকার যাকে যে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে, জনগণের ম্যান্ডেট অনুযায়ী জনগণের মত অনুযায়ী সে তার সিদ্ধান্ত নেবে, এটি একটি বিষয়। এবং জুলাই সনদ সম্পর্কে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে জুলাই সনদে যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো আসলে খুব আপেক্ষিক। এটি সরকার এসে এটাকে আমরা তো সে বিষয়ে একমত না আর কি। সেই ক্ষেত্রে এই মুহূর্তে মানে গণভোট করা বা গণপরিষদ নির্বাচন করা বা নতুন করে তারা যেটা বলছে আর কি, জুলাই সনদের আমাদের অপরপক্ষ যারা আছে ভিন্ন মত, আমাদের সাথে যাদের ভিন্ন মত, তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই নির্বাচনে এই আন্দোলনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে যে ঝুঁকির মধ্যে তারা চলে গিয়েছে, ভবিষ্যতে তাদের যেন এই বিষয়টা কোনো আইনি প্রশ্নের সম্মুখীন বা তাদের জীবন বা কোনো ঝুঁকির সম্মুখীন না হয়, সেই জায়গাটার একটা বৈধতা তারা নির্ধারণ করতে চেয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তারা বলছে, সেটি হচ্ছে যে 54 বছরে বাংলাদেশ যে সিস্টেমের উপর চলেছে, সেই সিস্টেমের হচ্ছে উপরে মানুষের অনাস্থা বা সেই সিস্টেমের প্রতি অনাগ্রহের কারণেই 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। এই জায়গাটায় আমাদের খুব সুস্পষ্ট দ্বিমত রয়েছে। সেটি হচ্ছে যে আমরা মনে করি বাংলাদেশের যে সাংবিধানিক রীতি ছিল বা আইনগত যে কাঠামো ছিল, সেখানে আসলে বড় ধরনের কোনো সমস্যা বা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে যাত্রার কোনো প্রাতিষ্ঠানিক বা কাগজে কলমে তেমন কোনো ঘাটতি ছিল না। বরং 72-এর সংবিধানের মূল নীতিকে ধারণ করে যদি এই সরকারগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে যেত, বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক উন্নত দেশ পেত। যেটা সমস্যা সেটি হচ্ছে প্রয়োগের সমস্যা ছিল, একটা প্রায়োগিক জায়গা থেকে হচ্ছে এই সমস্যাটা ছিল। সেই ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমরা এই পরিবর্তনের পক্ষে না এবং এটা স্বাক্ষর আমরা করব না। এবং সেটা হচ্ছে যে ভূমিকার যে একটা অংশ রয়েছে সেখানে আমরা আমাদের অবজারভেশনটা লিখিতভাবে পৌঁছে দিয়েছি। রাইট, রাইট, সেটা আমি শুরুতেই বলে নিয়েছি যে আপনারা বেশ কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন, রাইট, কিন্তু সেগুলি কোনো আমলে নেওয়া হয়নি। তো এখন ধরেন কোন আপনাদের কি তেমন কোনো কিছু আমলে নেওয়া হয়েছে? 1 নাম্বার। 2 নাম্বার, আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন হতে যাচ্ছে এবং আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনারা এটিকে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনকে কতটা স্বাগত জানাচ্ছেন?
কিংবা এই যে পুরো প্রক্রিয়াটিতে একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মতামত যে উপেক্ষিত থাকবে, সেই প্রক্রিয়ায় আপনারা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করছেন, শরিকদার হচ্ছেন, সহযোগী হচ্ছেন, এই বিষয়টি কি আপনারা মূল্যায়ন করেছেন? খুবই খুবই একটা যৌক্তিক প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল আমাদের দেশে এখন, এবং তার একটা বিপুল জনগোষ্ঠী মানে সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটার রয়েছে আর কি, একদম সুনির্দিষ্ট ভোটার রয়েছে। আমরা মনে করি নির্বাহী ক্ষমতায়, নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে বা নির্বাচনের বাইরে রেখে সেই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। সেটি কিন্তু আমরা সবসময় বলেছি এবং এখনো বলি। এবং কিন্তু এই 24 পরবর্তী আওয়ামী লীগের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে সরকারে থাকার কারণে, সরকারি দল হওয়ার কারণে এই যে 24-এর গণ অভ্যুত্থানে যে হত্যাগুলো হয়েছে, সেই হত্যার একটি বিচার হচ্ছে এবং সেটা বিচারাধীন প্রক্রিয়া। এবং আমরা খুব সুস্পষ্টভাবে দাবি করেছি যে সরকারের জায়গা থেকে নির্বাহী ক্ষমতায় তার যে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, সেই কার্যক্রমকে বন্ধ করা বা নিষিদ্ধ করার কোনো এখতিয়ার নাই। এবং নির্বাহী ক্ষমতা বলে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে তাকে বাইরে রেখে সেই নির্বাচন আসলে মানে সকলের কাছে গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এটি আমাদের পরিষ্কার বক্তব্য। কাজে আওয়ামী লীগের বিষয় কি হবে সেটা আসলে কোর্ট কি রায় দিবে সেটার উপরে নির্ভর করে অবশ্যই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের তো এই এখতিয়ার নেই আর কি, এটা হচ্ছে একটা বিষয়। কারণ আপনি যদি মনে করেন যে একটি রাজনৈতিক দল, আমাকে বিশেষ করে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে, তখন সে যদি বলে যে যুদ্ধাপরাধীদের বিচার করবে, যুদ্ধাপরাধী দলকে সে নিষিদ্ধ করবে, যুদ্ধাপরাধীদের রাজনীতিকে নিষিদ্ধ করবে, তখন কিন্তু জনগণ যদি তাকে রায় দেয় তার একটা ম্যান্ডেট হয়ে যায় এবং তখন সেই ম্যান্ডেটকে সে সংসদের মাধ্যমে কার্যকর করতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সেই বিষয়টি নাই। দেখেন আপনি একটা বলতে পারেন যে সরকার এই প্রক্রিয়াটাকে, বিচার প্রক্রিয়াটাকে বিলম্বিত করে, বিচার প্রক্রিয়াটাকে ওই পর্যন্ত টেনে নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে ফেলার একটা প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এবং সেই বিষয়ে কোন রাজনৈতিক দল এবং নতুন রাজনৈতিক দলগুলোর আমি দেখলাম যে ব্যাপক আগ্রহ। আপনি খেয়াল করবেন কিনা, শুধু আমরা না কিন্তু, যদিও এই কথাটা এখানে আমার বলার কোনো সুযোগ নাই বা প্রয়োজন নাই, কিন্তু আমি একটু মনে করিয়ে দেওয়া, শুধু কমিউনিস্ট পার্টি বা বামপন্থী জোটগুলো না, আমি বিএনপির একাধিক নেতাদেরকে বলতে শুনেছি, ওপেন তারা বলেছে তাদের স্টেটমেন্টে যে তারা মনে করে যে একটি রাজনৈতিক দলকে এইভাবে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং বাদ দেওয়া সঠিক বলে তারা মনে করে না। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারটা একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথাগুলো তো সবসময় আমরা বলে আসি। তার নানা ধরনের ইন্টেনশন আছে, যে ইন্টেনশন গুলো আসলে আমাদের কাছে খুব পরিষ্কার, স্পষ্টত 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা বিরোধী অবস্থান নিচ্ছে। একটা দল গঠন করা, সেই দলকে বিশেষ সুযোগ দেওয়া বা কোনো একটা বিশেষ অংশের মবের সেই বিষয়গুলোকে, দাবিগুলোকে মেনে নিয়ে তারপর সেগুলোকে কার্যকর করা, ব্যাপক জনগোষ্ঠীর এই জায়গাটা না দেখা এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রার বিপরীতে যে সেও এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। আমার মনে হয় যে এই জায়গাটা হবে না। জি, বুঝতে পেরেছি। সুমি খান, এখনো আমি আপনার কাছে ফিরবো, আবারও ফিরবো আপনার কাছে। জি, সুমি খান, এই যে কমিউনিস্ট পার্টি ধরেন তারা সবকিছুতে তাদের দ্বিমত আছে, সবকিছুতে তাদের আপত্তি আছে, সবকিছুতে তাদের মানে অন্য মত আছে, কিন্তু তবু তারা এই প্রক্রিয়ার সহযোগী। বিষয়টা কি বলুন তো? অনেক ধন্যবাদ। যদিও এই পার্টির সঙ্গে আমার নারীর বন্ধন বলতে পারেন, 3 পুরুষের বন্ধন এই পার্টির সাথে, তো আমার দুঃখ লাগে যে সম্প্রতি 7 দিন আগেও পরিবর্তিত নতুন কমিটি এইটুকু একটা এত ঐতিহাসিক একটি সংগঠন অথচ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে, মত বিমত সবকিছু মিলে। এখন কথা হলো এদের সিপিবির যে ভূমিকা, সিপিবির একটা নাম হয়েছে লাল বদর, আল বদরের সাথে লাল বদর, যেখানে মার্কস এঙ্গেলস লেনিনের ঐতিহাসিক যে ভূমিকা এবং তাদের আদর্শিক যে লড়াইয়ের জায়গাটা, তার সাথে একেবারে বিরোধী অবস্থানে সিপিবির অবস্থান। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই যে তিনি বললেন একটু আগে লুনা নূর, 24-এর হত্যার বিচার, তাদের যদি ন্যূনতম রাজনৈতিক দূরদর্শিতা থাকে তাহলে
সিপিবি বর্তমান নেতৃত্ব লজ্জাস্কর ভূমিকায় আছে আমার বলতে হবে, এবং তারা সোনার পাথর বাটি, হ্যাঁ একটা কথা আছে সোনার পাথর বাটি, তারা রাজাকারের ক্ষমতায়ন করিয়েছে। হ্যাঁ, তারা যে দাবিগুলো করছে, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন ছিল, শেখ হাসিনা যখন নেতৃত্বে ছিলেন, যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, আপনার মনে আছে যুদ্ধাপরাধীদের বিচারের ওয়ার ক্রাইম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কে ছিলেন? গোলাম আরিফ টিটু। তিনি ছাত্র ইউনিয়নের প্রথম কমিটির সেক্রেটারি। তার মানে বাম দলের নেতারাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াতে, জিয়াদ আল মালুম, তারা কিন্তু মূলত রানা দাশগুপ্ত, তারা কিন্তু বাম দল থেকে আসা। এবং শেখ হাসিনা কখনোই তাকে যে দুর্নামটা সিপিবির একটি অংশ থেকে দেয়া হয়, কিছু কিছু নেতৃত্ব থেকে, তিনি নাকি স্বৈরাচারী, তিনি ফেসিস্ট, হ্যান তেন, আরে তিনি তো আপনাদের সবাইকে নিয়ে বারবার ডেকেছেন। এবং তার ব্যাচমেট বলে শুনেছি মুজাহিদুল ইসলাম সেলিম। মুজাহিদুল ইসলাম সেলিম বলেছিলেন একজন আপদ একজন বিপদ শেখ হাসিনাকে এবং খালেদা জিয়াকে, যাদের এত বছর রাজনীতি করে তিনি নাকি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কখনো সেকেন্ড হননি বা কিছু। তার মেধার যে এত সুনাম আমরা আজন্ম শুনে এসছি, বলতে পারেন যে মায়ের পেট থেকে শুনে এসছি, কিন্তু তার রাজনৈতিক অবস্থানে তারা সিপিবিকে পরিবারতন্ত্রের জায়গায় বসিয়েছেন। সারা বাংলাদেশের যতীন সরকার থেকে শুরু করে পূর্ণেন্দু কানুঙ্গ, অনঙ্গ সেন থেকে শুরু করে বিপ্লবীদের, লক্ষ লক্ষ বিপ্লবীদের ঘামে শ্রমে এই পার্টি। কিন্তু তারা কারো প্রতি, এম এম আকাশের প্রতি কি সম্মান রেখেছে, আবুল বারকাতের প্রতি কি সম্মান রেখেছে পার্টির যারা নেতৃত্বে, তারা কখনো এতটুকু বর্তমান নেতৃত্ব, আগের নেতৃত্বের কথা বলছি না, কমরেড ফরহাদ যখন ছিলেন, আপনি অনেক ছোট ছিলেন, বয়স হয়তো অতটা ছিল না, এই যে হচ্ছে গিয়ে 97 পরে, তখন তার আগে 14 দলের রূপরেখা কিন্তু কমরেড ফরহাদের তৈরি করা। তার মানে কমিউনিস্ট পার্টির অবস্থান ছিল সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সাথে যৌথভাবে, যূথবদ্ধভাবে। কিন্তু কমরেড ফরহাদের পরে কমিউনিস্ট পার্টির এই ভূমিকাটা আমরা দেখতে পাইনি। কমিউনিস্ট পার্টির নেতাদের মধ্যে নুরুল ইসলাম নাহিদ থেকে শুরু করে, নুরুল আলম লেনিন থেকে শুরু করে, ইভেন মতিয়া চৌধুরীও কিন্তু ন্যাপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর ছিলেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে কমরেড মনি সিং পর্যন্ত বঙ্গবন্ধু সবসময় কমরেড মনি সিং এর নির্দেশটা অনুসরণ করেছেন। এবং এই যে 72-এর মূলনীতির কথা লুনানুর বলেছেন, সেটা সমাজতান্ত্রিক আদর্শিক জায়গা থেকে 72-এর মূলনীতি কিন্তু হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গাতে তারা কেন গত 15 বছর সিপিবির অবস্থাটা আসলে কি ছিল? জনমুখী ছিল। প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ করলে 10 জন লোক হচ্ছে, 20 জন বা 25 জন মানুষ ওনারা একসাথে করতে পারেন নাই। তারা অনেক আগে থেকে জনভিত্তি হারিয়েছেন। তাদেরকে যখন বারবার ডাকা হয়েছে, হাসানুল হক ইনু যদি আসতে পারেন, রাশেদ খান মেনন যদি আসতে পারেন, তারা কেন আসতে পারেননি? তারা কেন, ভালো কথা, তারা কেন একটা শক্তিশালী বিরোধী জোট করলেন না বাম দলকে নিয়ে? যদি জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকবে। আজকে মুজাহিদুল ইসলাম সেলিম যখন একদিকে জামাতের আমিরকে, আরেকদিকে মামুনুল হককে নিয়ে 32টা দাঁত বের করে হেসে উনি বিজয়ের হাসি হাসেন, সেটা কখনোই তাকে মনে হয় না যে তিনি সমাজতান্ত্রিক দীক্ষা বলুন, কমিউনিজমের দীক্ষা বলুন, মানবতার দীক্ষার কিছু মাত্র আছে বলে। আজকে লুনানুর যখন বলছেন 72-এর সংবিধানের মূলনীতির কথা, সেটা কি তাদের কতটা স্ববিরোধিতা? উট পাখির নিয়ে একটা কথা বলে যে উট পাখি এদেরকে প্রতীক, 50টা প্রতীকের মধ্যে এনসিপির খাট, পালং, আলমারি, লাউ, বেগুন, কলা, এগুলোর সঙ্গে সঙ্গে উট পাখিও প্রতীক রেখেছিল। তো উট পাখি নাকি বালির মধ্যে মুখ গুজে থাকে। তো এখন সিপিবির অবস্থা হয়েছে বালিতে মুখ গুজে থাকা। আব্দুল্লাহ আল কাফি রতন, আমার খুবই পারিবারিক সম্পর্ক তাদের সাথে, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে তিনি যখন মন্তব্য করেন যে এই যে সাম্প্রদায়িক সহিংসতাগুলো বিচ্ছিন্ন ঘটনা, তারা আসলে কখনো মানুষের পালস বোঝা, জনগণের পালস বুঝতে যেটা বলে, তিনি ক্যাডেট কলেজে পড়েছেন, তো তার মধ্যে আব্দুল্লাহ আল কাফি রতন তো ক্যাডেট কলেজে পড়েছেন, তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি, সাজ্জাদ জয়চন্দ্রনের নেতৃত্বে এখন কমিউনিস্ট পার্টি, হ্যাঁ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন আমাদের। কিন্তু তাদের মধ্যে আদৌ কি আদর্শিক যে
লড়াইয়ের জায়গাটা, বাংলাদেশ যে 30 লক্ষ শহীদের রক্ত স্নাত বাংলাদেশ, সেই জায়গাতে কি সিপিবি আছে? অবশ্যই নাই। তাদেরকে কেন লাল বদরের যে তারা চোখের পলকে বুঝে গেছে, মেঘমল্লার বসু, যে মেঘমল্লার বসু এত রকমের কথা বলেছিলেন, তাকে তো কাপড় খুলে পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরও তারা একটি কথা 71-এর ঘাতকদের বিরুদ্ধে আপনারা বলবেন না, কারণ তাদের সাথে পথ চলে, তাদের সাথে হাত মিলিয়ে আপনারা গৌরবে সগৌরবে আপনারা চলছেন। কি করে ভাবছেন আপনারা? সত্যি আপনাদের আরেকটু চোখটা মেলতে হবে, বাস্তবতায় হাঁটতে হবে। দুঃখিত আমি, লুনা নূরকে কথা বলতে হচ্ছে, আমরা একসঙ্গে সংগ্রামে পথ চলা, কিন্তু আমার কথা হলো মুক্তিযুদ্ধের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 4 জাতীয় নেতা, আমাদের এই তাদের যে রক্তস্নাত বাংলাদেশ, সেই বাংলাদেশের আদর্শিক জায়গায় সিপিবি একেবারে বিরোধী অবস্থানে। সেটা আমি না, সেটা মানুষ বলছে, জনগণ বলছে, আপনারাও জানেন কারা বলছে। আপনাদের পার্টির মধ্যে কতগুলো ভাগ হয়েছে, আজকে আপনাদেরকে বুঝতে হবে আপনারা আসলে সোনার পাথর বাটি দেখাচ্ছেন মানুষকে, নাকি নিজে সবকিছু বুঝেও আপনারা এই ধরনের একটা কৃত্রিম একটা জায়গা থেকে আপনারা রাজনীতির কথা বলছেন, বা হচ্ছে গিয়ে মানুষকে গল্প শোনাচ্ছেন। গল্প মানুষ বিশ্বাস করবে না। দুমুঠো ভাত খেতে পাচ্ছে না বলে আবর্জনা স্তূপে যেখানে মানুষের লাশ পাচ্ছে, কিসের মেহনতে মানুষের লড়াইয়ের কথা বলেন আপনারা? কিসের আপনারা এই পতাকা, শ্রমিকের রক্ত পতাকা, দিক নিশানা সংগ্রামের মুক্তি পতাকা, সেই পতাকারই তো অসম্মান করছেন আপনারা। সেটাকে আপনারা বুঝতে পারছেন? আপনাদের দায়বদ্ধতা, বিবেকবোধের জায়গাতে আপনারা কি আসলে আছেন কি? সেই জায়গাতে আপনাদের মুখোমুখি হতে হবে, নিজেদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আদারওয়াইজ এই জাতি, বাংলাদেশ, বাঙালি জাতি আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। লুনা নূর, এই যে জবাবদিহিতার জায়গায় ধরেন আপনারা বলছেন যে আমরা একমত নই, আমাদের ভিন্ন মত আছে, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা হেন করেছি, আমরা অনেক কিছু, আপনারা বলছেন একটা, করছেন আর একটা। এই জায়গায় আপনার কি মনে হয় কখনো না কখনো আপনাদেরকে জবাবদিহিতায় আসতে হবে? প্রথমত হচ্ছে কোন ব্যক্তিগত আক্রমণকে আমি নাম ধরে ব্যক্তিগত আক্রমণকে আমি সঠিক মনে করি না, আমি সেগুলো উত্তর দিচ্ছি না। দ্বিতীয়ত হলে আমি খুব পরিষ্কার করে স্পষ্টভাবে বলতে চাই, কমিউনিস্ট পার্টি তার প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। একটা জায়গায় একটু আমার মনে হয় সুমি খানের পক্ষ নিয়ে আমি একটু কথা বলি। উনি 2-4টি নাম বলেছেন, উনি 2-4টি নাম বলেছেন, তবে সেই আমি যতটুকু বুঝতে পেরেছি ওগুলি কোনো ব্যক্তিকে নয়। ধরেন মুজাহিদুল ইসলাম সেলিম, মুজাহিদুল ইসলাম সেলিম একজন রাজনীতিবিদ, একজন ব্যক্তি নন, উনি একটা প্রতিষ্ঠান। সেই জায়গাটিতে উনি বলেছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি। আমার মনে হয় কি আমি অনলাইনে এই প্রসঙ্গে যাবই না। মাদ্রাসায় পড়ে এসেও একজন কমিউনিস্ট পার্টির রাজনীতিকে ধারণ করতে পারে। আমি জাস্ট এতটুকু বলেই শেষ করছি। আমি অনলাইনে আলোচনায় যাবো না, কারণ আমি সুমি খানকে চিনি। আমি তার মানে প্রতি অঙ্গীকার, তার কমিটমেন্ট, তার দেশপ্রেম, এগুলো বিষয় নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমি তাকে চিনি। আমি এই জন্য আমি জাস্ট একটু বলে নিলাম, হ্যাঁ, যে আমি ব্যক্তিগত যে বিষয়গুলো এসছে সেগুলোর আমি আসলে মনে করছি না। এখন উত্তরটা আমি রাজনৈতিকভাবে আমি মনে করি আশা করব আপনি ওই জায়গাতে যাবেন, কারণ আমি কি বলবো, বন্ধন প্লিজ বলেন, প্লিজ। আমি যে সেটি হচ্ছে যে আমি মনে করি যে কমিউনিস্ট পার্টি প্রথমত হচ্ছে যে এই আলোচনা অনুষ্ঠানটি বা টক শোটি নিশ্চয়ই কমিউনিস্ট পার্টিকে মানে বিষয়বস্তু নিশ্চয়ই কমিউনিস্ট পার্টি না, কিন্তু যেহেতু আমার পার্টির বিষয়ে আলোচনা উঠেছে আমি এক লাইন একটু বলি। সেটি হচ্ছে যে আমাদের পার্টি, আমরা খুব সুস্পষ্টভাবে মনে করি যে কোনো বিষয়ে আমরা জনগণের কাছে জবাবদিহি। যে কেউ আমাদের কোনো কর্মসূচিকে নিয়ে, আমাদের কোনো অবস্থানকে নিয়ে প্রশ্ন করতে পারে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। সেটা আমার পক্ষেও যেতে পারে, নাও পক্ষে যেতে পারে। শেষ। আমি এই বিষয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা আপনার। লুনানুর, আপনার নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাই না। সেটি হচ্ছে যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কতটুকু করতে পেরেছি। আপনি আজকে
72-এর সংবিধানকে পরিবর্তন করে ফেলা হলো। তারপরে 16 বছরের বাইরেও যখন ক্ষমতায় ছিল 72-এর সংবিধানের মূল ভিত্তিকে, ধর্ম নিরপেক্ষতাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা কি করা হয়েছে কোন সরকারের সময়? আপনি আজকে আমাদেরকে নানাভাবে বলা হচ্ছে, কমিউনিস্ট পার্টিকে নানাভাবে বলা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিকে জামাত ইসলামকে রাষ্ট্রপতি করে প্রতিষ্ঠিত করার এই পদক্ষেপ কে গ্রহণ করেছিল? আমি বারবারই বলেছি, হয়তো আপনার এখানেও বলি, যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে কোনো দলীয় কর্মসূচি বা কোনো বিমূর্ত বিষয় করে ফেলেন না। মুক্তিযুদ্ধের চেতনার কিছু সুনির্দিষ্ট উপাদান আছে, সেই উপাদানের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে একটা বৈষম্যহীন বাংলাদেশ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলেও যারা ক্ষমতায় ছিল, আমরা তো ক্ষমতার বাইরে, আমাদেরকে তো বলা হয়েছিল যে পল্টন টু প্রেস, আমরা যখন 16 জুলাই হত্যাকাণ্ডের পরে আমরা যখন বলেছিলাম যে এখনই সংসদ ডেকে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করা হোক, এটা 16 জুলাই প্রেস ক্লাবের সামনে বলা হয়েছিল। 17 জুলাই জাতীয় দৈনিকগুলো ছাপা হয়েছিল। তার বিয়েতে টেলিভিশনে বলা হয়েছিল যে পল্টন টু প্রেস ক্লাব পর্যন্ত মিছিল করে, তাদের আর কি শক্তি। এখন সেই ভয়াবহ শক্তি, সেই বিশাল শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতির কোথায় বিরাজ করছে তারা? আমরা আমাদের সেই ক্ষুদ্র শক্তি নিয়ে এখনো পার্টি অফিস ভেঙে দিতে চাচ্ছে মানে মৌলবাদীরা, এখনো রাজাকাররা আমাদের নিষিদ্ধ করার আন্দোলন করছে। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। 16 বছর যে একটানা ক্ষমতায় রইলো, তার আগেও রইলো, মুক্তিযুদ্ধের কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে। মুক্তিযুদ্ধের সংবিধানকে বহাল করার জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? কওমি মাদ্রাসার সাথে, হেফাজতের সাথে এর আগে হাত পাখার সাথে 11 দফা চুক্তি করেছে। এটা কি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পদক্ষেপ? এটা কি হয়? কাদের সুলতানা তো তখন দেশে ছিলেন, রাস্তায় ছিলেন। কাদের মোল্লার ফাঁসির কি হয়েছিল, কখন করতে হয়েছিল, কারা সংগঠিত করেছিল সেই আন্দোলনকে? সেই প্রশ্নগুলো নির্মোহভাবে সেগুলো ভাবতে হবে। শুধুমাত্র প্রত্যেকটি মানুষের রাজনৈতিক একটা মতাদর্শিক অ্যাটাচমেন্ট থাকবে, আমার দুর্বলতা থাকবে, আমার নিজের সিদ্ধান্ত থাকবে, কিন্তু কিছু কিছু বিষয়ে কখনোই মানুষকে মানে বিভ্রান্ত করা যাবে না। এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। 1975 সাল থেকে 76 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল, 25 সাল পর্যন্ত একটা মাত্র রাজনৈতিক দল যে সুস্পষ্টভাবে বলেছে 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিচার করতে হবে। এবং 2025 সালের 15ই আগস্ট আমরা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড দিবস হিসাবে এই পরিস্থিতিতে আমরা কিন্তু পালন করেছি, কারণ আমরা এটাকে আমাদের রাজনৈতিক লড়াই মনে করছি। এটা আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো প্রীতি বা তার প্রতি কোনো প্রীতি সেটা না। 4 জাতীয় নেতা হত্যাকাণ্ডের বিচারের কি প্রক্রিয়া শুরু হয়েছিল আপনি বলেন? মুক্তিযুদ্ধের কথা যখন বলা হচ্ছে, স্বাধীন বাংলাদেশে তো প্রথম সেই 72 সালে আমাদের সংগঠনের কর্মীদেরকে হত্যা করা হলো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করা। সাম্রাজ্যবাদের পক্ষে থেকে কি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হয়? লুনানুর গণঅভ্যুত্থানে যে দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনকারীদের উপরে, আমাকে শেষ করতে দেন, কথা অসমাপ্ত থাকে এবং তারপর হচ্ছে নানা ধরনের ইয়ে দেয়। যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের উপরে ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ দ্বারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে হামলা করিয়ে, এটা কি কোনো গণতান্ত্রিক পন্থা ছিল? এই যে শত শত মানুষ মারা গেল, হতে পারে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সব পুলিশের করতে মারা যায়নি, কিন্তু এই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। লুনানুর এক চর্বিত চর্বণ আর কত করবেন? এখানে একজন মন্তব্য করেছেন, না আপনারা তো একই কথা বলছেন। একটি মুক্তিযুদ্ধের চেতনা ন্যূনতম কাজ না করে একই বিষয় বারবার বলেছেন, মিসইউজ করছেন, এটা অপরাধ করছেন, এটা একটা অপরাধ। বারবার ন্যূনতম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ না করে এটা নিয়ে ব্যবসা করা একটা বড় অপরাধ হয়েছে বাঙালির সাথে, বাংলাদেশের মানুষের সাথে। এখানে দেখুন, আপনারা প্রশ্রয় দিচ্ছেন। সাদিয়া আফরিন একটা মন্তব্য করেছেন, তারা যা করার তো করেছে, তাদের পরিণতি আমরা সবাই দেখছি। আপনারা কি করেছেন? আমরা করছি, জি আমরা আমাদের কর্মসূচি করছি। দেখেন আমাদের যা বক্তব্য তা করছি, আমরা বলছি কি, আমি তো স্পষ্ট করে বললাম। এখন আপনি বলবেন আমরা বললেও হবে না, আমরা স্টেটমেন্ট দিলেও হবে না, আমরা মিছিল করলেও হবে না, আমরা নোট অফ ডিসেন্ট দিলেও হবে না, আমাদের শুধু আপনাদের মতো করে কথা বলতে হবে, তাহলে সেটা সঠিক হবে। সেটা তো হবে না ভাই।
লুনানুর আমরা ঐক্যমত কমিশনের 33টা রাজনৈতিক দলের 30টা রাজনৈতিক দল যখন একমত হয় সেখানে কথা বলে আসলে ইউনূস সাহেবের সামনে সেখানে কথা বলে আসলে সেখানেও হবে না, প্রেস ক্লাবের সামনে বললে সেখানেও হবে না, আমাদের প্রেস রিলিজে বললে সেখানেও হবে না, আমাদের কর্মসূচির মাধ্যমে বললে সেখানেও হবে না, কোনোভাবেই হবে না। কিন্তু কথাটা আপনাদের মতো করে বলতে হবে, তাহলেই সঠিক হবে আর কি। মানুষ মরেছে, বিভিন্ন দেশের সাথে অসম চুক্তি হয়েছে, ইন্ডিয়ার সাথে অসম চুক্তি হয়েছে, এদেশে দুর্নীতি হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে, প্রশাসনের দলীয়করণ হয়েছে, দীর্ঘদিন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, সেগুলো বলা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করে সাম্প্রদায়িক শক্তির সাথে আঘাত করা হয়েছে, কথাগুলি বলেন, বললেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কাজ হয়ে যায়। সুমিহান, ওনারা যে মুখস্থ কথাগুলি বলতে থাকেন, কিন্তু আজ পর্যন্ত কি কোনো প্রমাণ এই যে কথাগুলি লুনানুর বললেন? না, আমার এখানে একটা কথা আছে সুলতানা, এই যে মুখস্থ কথা, আমি যতটুকু জানি লুনা আপনার ক্লাসমেট বা ও হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনে হয়। আমার বন্ধু আরো বড় বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি একটু দেখবেন যে জেল হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত 3 আসামি, আপনি যে বলছেন 2008 সালে শেখ হাসিনার আমলেই সেই মামলার রায়। আমার কথাটা বোধহয় এখানে একটু কম শোনা গিয়েছে, সরি, আমি ইন্টারাপ্ট করি। আমার মনে হয় লাইনের কারণে এই কথাটা সম্পূর্ণ শোনা যায় না। আমি কিন্তু সুস্পষ্টভাবে বলেছি যে শুধু হত্যাকাণ্ডের বিচার মানে তাদের ফাঁসির মধ্য দিয়ে সম্পন্ন না করে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে উদ্ঘাটন করার দাবি আমরা সেই 75 সাল থেকে করে আসছি। আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, সম্ভবত ইন্টারনেটের কারণে এই কথাটা পরিষ্কার হয়নি, এটা মিস ইন্টারপ্রেট হতে পারে আর কি। না, ঠিক আছে, আন্তর্জাতিক ষড়যন্ত্র তো এখন কি হচ্ছে? এই যে মেটিকুলাস প্ল্যান প্রকাশ্যে বললেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আমাদের প্রধান উপদেষ্টা যে বললেন তিনি মেটিকুলাস প্ল্যান করেছেন, কে আছেন প্রকাশ্যে তিনি বললেন। এবং ট্রাম্প সরাসরি লাইভে ডোনাল্ড ট্রাম্প বলেছে কে সেই মেটিকুলাস প্ল্যানে জড়িত ছিল এবং উপদেষ্টাদের নামও এসেছে। তো সেই জায়গায় আপনারা কি একটিও প্রতিবাদ দিয়েছেন? আরেকটা কথা, ভারতের সাথে অসম চুক্তি, একটা প্রমাণ আপনাকে দিতে হবে ভারতের সাথে কোথায় অসম চুক্তি করেছে, কোথায়? আপনারা সর্বক্ষণ ভারত বিরোধিতা করে যান, আর ভারতে আপনাদের হচ্ছে গিয়ে সকাল বিকাল চিকিৎসা নিতে আসা যাওয়া, আর ভারতের হচ্ছে গিয়ে সিপিএম আর হচ্ছে গিয়ে সিপিআই এর সঙ্গে আপনাদের ছেলে মেয়েদের, নেতাদের ছেলে মেয়েদের পড়ালেখা থেকে শুরু করে নির্ভরতা, ইভেন আবু সাইদের কার্টুনও আপনারা ভারতের থেকে আঁকানো হয়েছে। তো ভারত নির্ভরতা তো আপনাদের। বঙ্গবন্ধু তো চোখের পলকে হচ্ছে গিয়ে ভারতীয় সেনাবাহিনীকে প্রত্যাহার করিয়েছে ইন্দিরা গান্ধীকে নিয়ে। কোনটা, কখন, কবে? বরঞ্চ ভারতের সাথে ছিটমহল চুক্তি থেকে শুরু করে প্রতিটা চুক্তি, সমুদ্র সীমা আদায় করে নিয়েছে আন্তর্জাতিক আদালতে। আমি আওয়ামী লীগ করিনি, আওয়ামী লীগ করবো না, বাট আই ফিল প্রাউড অফ শেখ হাসিনা অ্যান্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেননা তারা এই দুইজন রাষ্ট্রপ্রধান যারা বিবেক দিয়ে, দায়িত্ব দিয়ে, বুদ্ধি দিয়ে দেশের সম্মান রেখেছেন, সর্বোচ্চভাবে দেশকে বিকিয়ে দেননি কোনোদিনও। সেটা আমি এজ এ জার্নালিস্ট, আমি সুলতান, আমরা জানি কাগজপত্র, আদালতের প্রতিটা রায়, সমুদ্র সীমার আদালতে যে রায় হচ্ছে সেদিনও আমি এটা কভার করেছি, প্রতিটা কিছু আমার চোখে দেখা কাগজপত্র, আইনি কাগজ। এই জন্য বলছি, এই যে আপনারা সর্বক্ষণ রাজনীতি করা মানে, বক্তৃতা দেওয়া মানে কি বঙ্গবন্ধুকে গালাগাল, শেখ হাসিনাকে গালাগাল, আর হচ্ছে ইন্ডিয়াকে গালাগাল। এটা থেকে কবে বের হয়ে আসবেন আপনারা? কবে বের হয়ে আসবেন? আপনারা যুক্তিতে আসেন, আইনে আসেন, মানুষের অধিকারের জায়গায় আসেন। কেন সেই জায়গায় আপনারা নাই? আপনি কেন 75 থেকে একই কথা, এই যে ও বললো চর্বিত চর্বণ, দুঃখিত, আমি ভীষণ রকম দুঃখিত, আপসেট, যে কারণ এই যে গোলাম আরিফ টিপু, জিয়াদ আল মালুম যে ফাইটটা করেছেন আদালতে আমার চোখের সামনে, রানা দাশগুপ্ত, তারা যে 24 ঘন্টায় 24 ঘন্টা 24x7 বলতে যেটা বোঝায়, তারা কাজ করে আদালতে, তারা সেই কাজের মধ্যে দিয়ে সেই তথ্য প্রমাণ, অভিযোগ প্রমাণ করার পরে 71 যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়েছে। এবং শেখ হাসিনার কাছে অনেক চাপ, আওয়ামী লীগের লোকজনের অনেক চাপ ছিল যে কেন আওয়ামী লীগ ছাড়া অন্যদেরকে রাখা হচ্ছে, এবং তিনি কোনো কম্প্রোমাইজ করেননি। কেননা তিনি জানতেন যে সত্যিকার অর্থে গোলাম আরিফ টিপুর মতো
কৌশলী, এতটা এতটা কৌশলী, এতটা দক্ষ এবং এতটা আইনজ্ঞ, জ্ঞানী আইনজ্ঞ, রাজশাহী থেকে এনে তাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে। আপনি বলছেন ভোট দিতে পারে নাই, ভোট দিতে পারে নাই বলতে ভোট চুরি, গণভোট, সেটা আজকে থেকে, সেটা তো 75 থেকে শুরু হচ্ছে। বাংলাদেশে ভোট চুরি বহু আগে থেকে শুরু হচ্ছে, কিন্তু শেখ হাসিনা বলুন বা আওয়ামী লীগের সময়ে যে ভোটের যে আমরা ইয়েটা দেখেছি, যে ভোট কেন্দ্রে গিয়ে, হ্যাঁ অবশ্যই হয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে, কিন্তু সেটা সবখানে নয়। সবখানে যদি হতো সেক্ষেত্রে মির্জা ফখরুল জিতেছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা জিতেছেন, আপনারা কেন নির্বাচনে অংশ নেননি? আপনারা তো মানুষের রাজনীতি করেন, তারা তো নির্বাচনে অংশ নিয়েছিল এবং ডাকা হয়েছিল। যদি হাসানুল হক ইনু সরাসরি নির্বাচনে অংশ নিতে পারেন, যদি রাশেদ খান মেনন, জাসদ, আজকে আপনারা কি বলছেন কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে? আজকে আপনারা কি বলছেন কেন জাসদের হাসানুল হক ইনু কারাগারে, কেন হচ্ছে গিয়ে রাশেদ খান মেনন কারাগারে, কেন আজকে আবুল বরকত কারাগারে? আপনারা কি করছেন? আপনাদের তো আইনজ্ঞ অনেক আছে, জেডাই খান পান্না যেভাবে লড়াই করছেন, যুদ্ধ করছেন, আপনাদের ভূমিকা কি সেখানে দেখছে জনগণ? একবার নিজের দিকে তাকান অনুগ্রহ করে, এটা আমার বিনীত অনুরোধ যে রাজনীতি করবেন, রাজনীতিতে দেশের, আপনি যেটা বলেছেন, ধন্যবাদ আপনাকে, আপনাকে আমি সম্মান করি সব সময়, আপনার সংগ্রামী জীবন, আপনার আন্দোলন সংগ্রাম, সততার একেবারে প্রশ্নাতীত, একেবারে প্রশ্নাতীত, কিন্তু আপনাদের মধ্যে যে একেবারে চোখ বুঝে এক পেশে যে কথাগুলো থাকে সেটা থেকে একটু বেরিয়ে আসুন না, একটু বাস্তবতা আসুন না। অবশ্যই শেখ হাসিনা সমালোচনা করবেন, অবশ্যই তার ভালো মন্দ ভুল ত্রুটি 100 বার গঠনমূলক সমালোচনা করুন। ভারতের কোনো ইয়ে থাকলে, ভারত বাংলাদেশ পররাষ্ট্র নীতির কি দুর্বলতা আছে স্পেসিফিক বলুন তো। আপনি যে এরকম করে, আমি সব সময় দেখেছি কমিউনিস্ট পার্টির, আমরা যখন কভার করতে যাই বা নিউজ পাঠান আপনারা, প্রেস রিলিজ আমার মেইলে এখনো রেগুলার আসে, সমানে এখানে আপনাদের সাথে জামাতের সাথে তফাৎ কি তাহলে? 71-এ গনিমতের মাল বলে মেয়েদেরকে ধর্ষণ করেছিল, গণধর্ষণ করেছিল, 4.5 লাখ আমাদের বোন 71-এ নির্যাতিত হয়েছিল, ধর্ষিতা হয়েছিল, শরীরের প্রতিটি অঙ্গ কেটে 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 তাদেরকে মাথা নিচে পাওয়া পরে দিয়ে বর্বরোচিত অত্যাচার করা হয়েছিল। ভারতের বিরুদ্ধে যে অভিযোগ জামাত করে, সেই অভিযোগ, এটা আমি বলছি না, মানুষ বলে, সাধারণ মানুষ বলে। তাহলে আপনি যদি আপনার বক্তৃতা আর জামাতের বক্তৃতা যদি একই সাথে মিলে যায়, আপনার অভিযোগ যদি একই সাথে মিলে যায় ভারতের সাথে তো 24 ঘন্টা খাতির সিপিবি। আপনারা কনফারেন্সে যান, ইন্টারন্যাশনাল কনফারেন্সে যান, যুব কংগ্রেসে যান, সে তো আপনাদের সঙ্গে পাতায় পাতায় খাতির। খালি বক্তৃতা দেওয়ার সময় সারাক্ষণ শেখ হাসিনাকে গালাগাল করেন, ভারতের দালাল বলে বলে, ভারতের সঙ্গে অসম চুক্তি আপনিও বললেন। এখন আমি বিনীত অনুরোধ করব, আপনি একজন আমি বলবো যে অভিজ্ঞ রাজনৈতিক যোদ্ধা, যদি সেটাই হয়, আপনি ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এখনো পর্যন্ত ভারত যে বন্ধ করে দিয়েছে, সীমান্ত বন্ধ করে দিয়েছে, আমার অভিজ্ঞতা আছে, আমি যখন দিল্লি যাচ্ছি আমার কাজে, আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে দীর্ঘদিন ধরে, গত 2 যুগ ধরে কাজ করা, আমাকে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো, আমাদের কাগজপত্র দেখে নিউজ করতে হয়েছে। ছিটমহল চুক্তি, ইন্দিরা মুজিব চুক্তিটা শেখ হাসিনা বাস্তবায়ন করেছে, কখনো কেন আপনাদের একটা পজিটিভ কথা আসে না? কেন? রাজনীতিতে কি কোনো মানে একটি রাষ্ট্রনায়ক, এটা শেখ হাসিনা হলো না, খালেদা জিয়া হলো না, জিয়াউর রহমান হলো না, মুজিব হলো, সেটা তো পরের কথা, যখন ইতিবাচক সিদ্ধান্ত হয়, কেন কমিউনিস্ট পার্টি, কেন সিপিবি, একটা সত্যি কথা, ইতিবাচক মুখস্থ কথা বংশ পরম্পরায় কর্মঠরাদের পর থেকে বলে যাবেন, এটা তো রাজনৈতিক দূরদর্শিতার অনেক পিছনে। একটু দূরদর্শী হতে হবে। আমি আবারও বলছি, ব্যক্তিগত আক্রমণ কারো সঙ্গে না, আমি একটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের যে ঐতিহ্য, আমি খান, আব্দুল গফফার খান, সীমান্ত গান্ধী আমার বাবার আদর্শ ছিল, তারা, আমি এগুলো নিয়ে পড়ালেখা করছি দীর্ঘদিন, আমার সাংবাদিকতার থিসিসের একটা পার্ট এটা, এই জন্যই বলছি, এই যে উপমহাদেশের রাজনীতি, যে মার্কিন সাম্রাজ্যবাদের যে তাদের যে শকুনের মতো তারা নিয়ে নিচ্ছে, এটা আপনারা কেন একটি শব্দ বলছেন না এখনো? কেন
কেন সেন্ট মার্টিন নিয়ে কথা বলছেন না? কি করে রেজওয়ানা লিস্ট দিয়ে দিচ্ছে, কি করে ওখানে ঘাঁটি করছে, কেন আপনাদের মধ্যে কোনো কথা নাই, কেন আপনাদের ভূমিকা নেই? এই বিষয়গুলো আপনাদের কাছে চায়, জনগণ জানতে চায়। একবার যখন বলবেন অবশ্যই জনগণ আপনাদের পাশে থাকবে, আমরা তো থাকবো। অনেক ধন্যবাদ। লুনা নূর, নিশ্চয়ই অনেক কিছু কথা জমে আছে। অনেক কথা জমে আছে। প্রথমত হচ্ছে যে সম্মানিত আলোচক সুমি খানের এই যে মানে উদ্বেগ কমিউনিস্ট পার্টি কেন বলছে না, এটাকে আমি অত্যন্ত পজিটিভলি নিচ্ছি আর কি, আমার শক্তি হিসেবে মনে করছি। কিন্তু দাবি করছি যে 6 আগস্ট থেকে শুরু করে গতকাল পর্যন্ত বাংলাদেশে পুলিশ হত্যা, শ্রমিক হত্যা, এমনকি বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনে যে ঘটনা ঘটেছে সেটা সবকিছু নিয়ে গতকাল পর্যন্ত আমাদের কর্মসূচিগুলো আপনার যেহেতু নিশ্চয়ই অনেক আন্তরিকতা, আপনি একটু আগ্রহের সাথে দেখবেন। এখন আপনি বলতে পারেন যে কোথায়, আপনি যদি মনে করেন যে এই পুঁজিবাদী বুর্জোয়া মিডিয়া ধনিক শ্রেণীর মালিক, ধনিক শ্রেণীর যার মালিক, সে যেমন করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামের কর্মসূচি আপনার কাছে পৌঁছাবে, ঠিক সেইভাবে কমিউনিস্ট পার্টির পৌঁছাবে, সেটা নিশ্চয়ই ঠিক না। সেই বিষয়টাও আমি আপনাকে, সেই জ্ঞানটাও আমি আপনাকে দিতে চাই না। প্রথমত সুলতান একটা খুবই মানে একটা খুবই শব্দ বলেছেন আর কি, পরিচিত শব্দ এবং বহুল ব্যবহৃত শব্দ, চর্বিত চর্বণ। শেখ হাসিনার বিরুদ্ধে যখন কথা বলা হয়, তখন যখন মুক্তিযুদ্ধের কথা বলা হয়, আমার কাছে তখন চর্বিত চর্বণ বলা হয় মনে হয়। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশের সকল রাষ্ট্রায়ত্ত পাটকলকে বেসরকারি করে দিয়েছে। ভারতের জনগণের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। এখনো আমার একটা ইনভাইটেশন আছে ভারতে, ওখানে অল উইমেন্স ইন্ডিয়া ফেডারেশনের একটা কর্মসূচিতে। ভারতের জনগণের সাথে, ভারতের মানুষের সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধ খুব সুস্পষ্ট আদানির সাথে। বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে যে চুক্তি করা হয়েছিল, সেখানে যত টাকা এখনো ঋণ আছে। এই একটি কথা বলতে চাই। 72 পাটকলগুলোকে বেসরকারি করে দিয়েছেন। হেফাজতের দাবির মুখে বাংলাদেশের নারীদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের অর্জন। না না, আমাকে থামান কেন? আপনারা কেন? আমি প্রত্যেকটা পয়েন্ট বলার জন্য একটু আগে পয়েন্টগুলো বলে নি, শিরোনামগুলো। হেফাজতের দাবির মুখে যখন সম্পদ ও সম্পত্তিতে নারীর অধিকার সেই বাতিল করা হলো, নারী নীতি থেকে সেটা বাতিল করা হলো, সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত করা হলো। আজকে গোলাম আরিফ টিপু বা জিয়াদ আল মালুমের কথা বলা হচ্ছে, আমরাও খুবই গর্বের সাথে আমাদের পার্টি মেম্বার আমির তো তারা আমাদের পার্টি মেম্বার ছিল এবং আদর্শের জায়গা থেকে নীতিনিষ্ঠতার সাথে তারা তাদের সেই দায়িত্ব পালন করেছে। আমাদের পার্টিও কোনো হস্তক্ষেপ করেনি, তারাও সেই জায়গায় কোনো রকমের ব্যত্যয় ঘটায়নি। এটা বাংলাদেশের মানুষ মনে রাখবে। কিন্তু যখনই আপনারা 75 পর্যন্ত কর্মকাণ্ডকে একভাবে মূল্যায়ন করবেন এবং তারপরে 90-এর পরে, এমনকি 96 না তারও পরে যখন ক্ষমতায় এসেছে হাসিনা, সেই হাসিনার বিরোধিতা করার সময় যখন মুক্তিযুদ্ধকে টানা হয়, যখন বঙ্গবন্ধুকে টানা হয়, সেটাও একটা চর্বিত চর্বণ হয়ে যায়। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। তাই যদি না হয়, বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা অপপ্রচার করে বাংলাদেশের সেই সময়ে 71 পরবর্তী মুক্তিযুদ্ধের শক্তিকে সংগঠিত করার জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, তাদের সাথেও তো মিলেছে। যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, তার সাথে মিশেছে। সেটা কি মুক্তিযুদ্ধের চেতনার হয়? আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশের সেই সময় যে রাজনৈতিক পটভূমি তৈরি করা হয়েছিল, সেই পটভূমি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করা, হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্র হলো, সেটা হত্যাকাণ্ডকে মানে সম্পন্ন করার বিষয়ে কোনো ভূমিকা রাখে নাই? তখন তো সেই সময় তো আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু শেখ হাসিনা এসে তো তাদেরকে সাথে নিয়ে সরকার গঠন করেছে, সেগুলো মাফ করে দিয়ে। এই কথাটা যখন বলি, এই পয়েন্টগুলো যখন আমরা বলি, তখনই আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি হয়ে যাই। আমরা রাজাকারের মানে কি সহায়ক শক্তি হয়ে যাই। মুক্তিযুদ্ধের যে পয়েন্টগুলো ছিল, সেই পয়েন্টগুলোকে বাতিল করে, মুক্তিযুদ্ধের যে দিক নির্দেশনাগুলো ছিল, সেই দিক নির্দেশনাকে বাতিল করে শুধুমাত্র দলের নামটাকে রেখে, আজকে এখানে মির্জা ফখরুল এবং লুমিন ফারানার কথা বললেন সুমি আপা, আমি একটু মনে করি দিই এই কারণে যে বারবার আপনারা কি করেছেন এই কথাটা বলেন তো। সেই নির্বাচনে কিন্তু আমরা অংশগ্রহণ করেছিলাম এবং ঢাকার মিরপুর মণিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আমাকে সহ
আমাকে পরে থানায় নেয় নাই, আমাকে সহ আমাদের 18 জনকে গ্রেপ্তার করেছিল শুধুমাত্র এই কারণে আমাদের টেবিল এসে যুবলীগ উল্টায় ফেলে দিয়েছিল, আমরা ভিডিও করতেছিলাম সেটা। আমাদের যে টেবিল যেখান থেকে দিচ্ছিলাম অনেক দূরে, যে দূরত্ব পর্যন্ত রাখা হয়, সেখানে এসে টেবিল আমাদের একদম তুলে ফেলে দিয়েছিল। আমাদের কর্মীরা সেটা ভিডিও করছিল সেখান থেকে। সেই নির্বাচনে আমি নিজে ঢুকে, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, আমার সভাপতি এমপি নির্বাচন করেছে, আমি নিজে ঢুকে যখন দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমাকে আবার আরেকটা ব্যালট পেপার দিয়েছে, আমি সেখানে হাউকাউ করে বেরিয়ে আসার 5 মিনিট পরই এসে আমাদের টেবিল উল্টে ফেলে দিল। আপনি কি বলবেন যে এই মানে এটার বিরুদ্ধে কথা বললেই আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে? এই বিষয়গুলো হচ্ছে যে আমি বারবারই আপনাদের সকলের প্রতি সম্মান রেখে বলছি, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমাদের যে অঙ্গীকার, সবকিছু মিলিয়ে হয়তো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কমিউনিস্ট পার্টি হিসাবে আমরা এখনো ততটা শক্তিশালী হয়ে উঠতে পারিনি, কিন্তু বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে এক চুলো আমরা বিচ্যুত হইনি। আমাদের কোনো কথা যদি জামাত ইসলাম বলে, আমাদের কোনো কথা যদি বিএনপি বলে, সেটা আসলে আমাদের রাজাকারি করা হয় না, সেটা আমাদের রাজাকারি করা হয় না। হত্যাকাণ্ডের বিরুদ্ধে সে যে দলের মানুষই হোক, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমি বললে সেই দলের মানুষটি যদি অন্য কোনো দলের হয়ে থাকে, তার দলের সাপোর্ট করা হয় না, হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলা হয়। এই জায়গাগুলো আমাদের পরিষ্কার থাকতে হবে। এই জায়গাগুলো পরিষ্কার না থেকে বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে প্রশ্ন করে মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে সেটাকে থামাচাপা দিয়ে মানুষকে আসলে বিভ্রান্ত করা যাবে না। এখন আপনি বলতে পারেন যে এখন কি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আছে? একদম না, একদম না। আমরা বারবার বলছি, বাংলাদেশে ডক্টর ইউনূস যে প্রক্রিয়া শুরু করেছে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটাচ্ছে, এবং এই কথাটা কিন্তু একমাত্র জোর দিয়ে আমরাই বলছি। আপনি বলতে পারেন যে কোথায় বলছেন, এখন আপনার এই বুর্জোয়া মিডিয়া, এই ধনিক শ্রেণীর মিডিয়া, আমার বক্তব্য আপনার সামনে না নিয়ে যেতে পারে। আমার আন্তরিক কৃতজ্ঞতা আছে আপনার কাছ পর্যন্ত সেই আহ্বান পৌঁছানোর আর কি, মানে সেই এই জায়গাটা আমার নেটওয়ার্ক সমস্যা, বুর্জোয়া নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা হ্যাঁ, আমার কথা পরিষ্কার শোনা গেল? কেটে গেছে, আমি জানি না, এটা মানে এই বিষয়গুলো তো আমাদের মাথায় রাখতে হবে। মানে মাথায় রাখা মানে হচ্ছে এই বিষয়গুলো আপনি দেখেন যে বাংলাদেশে আপনি যদি বলেন শ্রমিক শ্রেণীর কথা বলেন, এই গার্মেন্টস কারখানার গুলোর মালিক কারা ছিল? বেশিরভাগ সময় যারা সরকারি দলে ছিল তারা মালিক ছিল। যখন চালের দাম 8 টাকা ছিল তখন আমাদের টাকা চালের দাম হয়েছে, তখনও আন্দোলন করে আসছে, কারণ ওই 20,000 টাকার দাবিটাই পূরণ হয় নাই। এখন আপনি যদি বলেন যে সে একই কথা বলছি বারবার, সেটা বলতেই পারেন যে একই কথা বলছি, প্রেক্ষিতে আমার একই কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের সময় আমাকে বলতে হয়েছে সুষ্ঠু নির্বাচন দিতে হবে, মাসেল ম্যানিপুলেশন, এই মানি, এগুলোর বাইরে নির্বাচন করতে হবে, এখনো এসে আমাকে সেই কথাটা বলতে হচ্ছে। এখন এটাকে আপনি চর্বিত চর্বণ বলতে পারেন, কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার দলের পক্ষ থেকে অসুবিধা নেই। এখানে বলে গেলাম যে আমারও কোনো অসুবিধা নেই। আমরা খুব সুস্পষ্ট করে বলতে চাই, মুক্তিযুদ্ধের যে চেতনা চলা, আর একজন দেখলাম কমেন্টস করেছে যে বিক্রি করবে না কি করবে, আর মুক্তিযুদ্ধ, আমি একটু কষ্টের সাথে বলতে চাই এখানে সুমিয়াপাকে কি বলতে চাই এই উদ্দেশ্যে, কারণ উনি জানেন ওনাকে আমি ব্যক্তিগতভাবে কতটা চিনি আর কি। উনি জানে না যে ন্যাপ কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের হাইকোর্টে যে আমাদের আনতে হয়েছে, আমরা যে মুক্তিযুদ্ধ করেছি এটা আনতে হয়েছে। আপনি কি এইটা এইটা কি আপনার জন্য আকাঙ্ক্ষিত ছিল? বলেন, আপনি যদি মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা বলেন, এটা কি আপনার কাছে আকাঙ্ক্ষিত ছিল? এটা ছিল না। আমার পার্টির কমরেড মিহির ঘোষ গাইবান্ধা থেকে নির্বাচিত চেয়ারম্যান নির্বাচন করে, তার বিরুদ্ধে শুধুমাত্র ব্যক্তিগত দুর্নীতির আন্দোলন করেছিল বলে 2022 সালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল। আপনারা জানেন, রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল, অজামিনযোগ্য। কমরেড মিহির ঘোষ উত্তর অঞ্চলের সকল মানুষ চিনে, বাংলাদেশের এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা সবাই চিনে। আমাদের পার্টির এজিএস ছিলেন এই মানে গত 1 সপ্তাহ আগে। তার বিরুদ্ধে শুধুমাত্র এমপি গিনির দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছিল। পরে যে হাইকোর্টে সেই মামলা টিকেনি, ওই সময় আমাদের তখন কমরেড জিয়াদ আল মালুম বেঁচে ছিলেন, টিকে নাই। কিন্তু এই অত্যাচারগুলো তো আমাদের করা হয়েছে। আপনি কি মনে করেন যে এটা একটা গণতান্ত্রিক পরিবেশ? আপনি কি মনে করেন যে এর বিরুদ্ধে কথা বললি আমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে গেলাম? এর বিরুদ্ধে কথা বললি আপনি বলছেন যে বঙ্গবন্ধুকে অবমাননা করলাম?
এই বিষয়গুলোকে আমাদের পরিষ্কার থাকতে হবে। আপনি অনেকক্ষণ প্রায় 15 মিনিট ধরে বলছেন, ঠিক আছে? জি জি, সেটা হচ্ছে থ্যাংক ইউ জি, নেটওয়ার্ক মাঝখানে বুর্জোয়া ছিল, সেজন্য তারা খুব ডিস্টার্ব করছিল আর কি। আচ্ছা, মানে আপনি বলুন, আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা শুনলেন যে ঠিক আছে, আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ এটা করছে, আওয়ামী লীগ সেটা করছে, দে আর পানিশড, রাইট? এবং তারা তাদের রাজনীতি তারা করবে, তারা কিভাবে আসবে কি করবে সেটা তাদের ব্যাপার, হ্যাঁ। কিন্তু লুনানুরের কাছে আমার প্রশ্ন, এই পুঁজিবাদী ইন্টারনেট এই স্যাটারটা আমাকে শুনতে দেয় না আর কি, ঠিক আছে? বুঝতে পারছি। তো এখন আমার প্রশ্নটি হচ্ছে যে কমিউনিস্ট পার্টি কিংবা লুনানুররা ধরেন আওয়ামী লীগের নির্বাচন বর্জন করেছে, হ্যাঁ, কিন্তু এখন কারণ আওয়ামী লীগ একতরফা নির্বাচন করেছে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করেছে, আওয়ামী লীগ আমি ডামির ভোট হোয়াট এভার বলেন, যে তারা সেই জন্য যৌক্তিক কারণেই তারা আওয়ামী লীগের নির্বাচন বর্জন করেছে। তাহলে এখন এই যে এখন তারা বলছে যে সংবিধান থেকে আওয়ামী লীগ কি ধর্মনিরপেক্ষতা ইয়ে করেনি, বিসমিল্লাহির রহমানির রহিম উঠায় দেয়নি, এত অভিযোগ কমিউনিস্ট পার্টির, রাইট? কিন্তু এখন যে তারা এই ঐক্যমত্য কমিশন পুরোপুরি একটা ইসলামিক রাষ্ট্র কায়েমের বন্দোবস্ত করেছে, সবকিছু একটা ইসলামিক যা কিছু মানে মুক্তিযুদ্ধের আদর্শ বিরোধী এভরিথিং তারা এখানে করছে, তাতে কমিউনিস্ট পার্টির গায়ে লাগে না? তারা কেন সেই নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিতে পারে? লুনানুর, আমার একটা প্রশ্ন আছে লুনানুরের কাছে। আচ্ছা, এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার শুরুর যে প্রারম্ভিক বক্তব্য ছিল সেখানেই বলেছি, এবং আমি জানি যে আগামী 10 দিন পরেও যদি আপনার এই শোতে আমি আসি, আপনি আবার এই রিপিট প্রশ্নটাই করবেন আর কি। আমি কিন্তু খুব সুস্পষ্ট করে বলেছি, আমরা মনে করি নির্বাহী ক্ষমতা বলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে করতে পারে না, এটা একটা বিচারাধীন বিষয়, বিচার পর্যন্ত এটা চলুক। আর আরেকটি বিষয়, লেট মি ফিনিশ, আরেকটি বিষয় আপনি বললেন যে ইসলামিক রাষ্ট্র কায়েম হচ্ছে। নির্বাচন হলে বাংলাদেশের মানুষ সঠিক সুষ্ঠু নির্বাচনের হলে বাংলাদেশের মানুষ যাদেরকে ম্যান্ডেট দিবে তারাই এই পরিবর্তনগুলো করবে। ঐক্যমত্য কমিশনের বিষয়ে আমার মনে হয় আপনি একটু ভালো করে ওদের ওয়েবসাইটে বা আজকে যে প্রেস লিস্টে দিয়েছে সেটাও যদি একটু খুঁটিয়ে দেখেন, সেটাও যদি খুঁটিয়ে মানে বাতাসে না বলে সেটাও যদি একটু খুঁটিয়ে দেখেন যে কোন কোন জায়গাগুলোতে কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য বামপন্থী দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আপনি কি প্রস্তাব করলেন আজকের টক শোতে উপস্থাপনা করতে, যে আপনি কি প্রশ্ন করলেন এই টক শোতে কেন অংশগ্রহণ করেছি, সেই প্রশ্নের দায়িত্ব আমি নিব না। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজ বলেন বা অন্যরা বলেন, সে যে প্রস্তাব করেছে সেই প্রস্তাবে আমার কি বক্তব্য সেটা হচ্ছে আমার দায়। সে কি প্রস্তাব করেছে, আপনি কি প্রশ্ন করলেন, সেই প্রশ্নের দায় আমার না, আমি কি উত্তর দিলাম সেটি হচ্ছে আমার দায়। ঠিক আছে, আমি বলছি আপনি যে বললেন হাইকোর্টের রায়ে মুক্ত হয়েছে, সরকারের যদি প্রভাবই থাকতো কমিউনিস্ট পার্টিকে দমন পীড়ন করা, হাইকোর্টের রায়েও মুক্ত হতে পারতেন না, যেমন এখন সবাই জেলে সরকারের প্রভাবে। এইটুকু দূরদর্শিতা আপনার নিশ্চয়ই আছে। সেটা আপনি বলতে পারেন যে প্রভাব নাই এই জন্য কথা বলা যাবে না, প্রভাব নাই এই জন্য কথা বলা যাবে না, সেটা হতে পারে। অবশ্যই বলেছেন, মিডিয়াও বলেছে, আপনারাও বলেছেন, আমরাও বলেছি। আমরা আত্মসমালোচনা সব সময় করেছি, সরকারের সমালোচনা করেছি, নিউজ করেছি, প্রত্যেকে করেছে, এনটিভি থেকে শুরু করে আরটিভি থেকে শুরু করে আপনার বাংলা ভিশন থেকে শুরু করে ইভেন আপনার হেফাজতে ইসলাম যখন হচ্ছে গিয়ে মতিঝিলে শাপলা চত্বরে এত বড় একটা করলো, যে সমাবেশ করলো, কমিউনিস্ট পার্টি অফিস পর্যন্ত তারা ভাঙচুর করেছে। এখন সেই দিনও যাকে দিয়ে কমিউনিস্ট পার্টি পিনাকি যেদিন হচ্ছে গিয়ে কমিউনিস্ট পার্টি ভাঙবার কথা বলেছে, সেই নিজে ফেসবুকে বলছে পিনাকিকে যে আপনি কেন আমাকে কমিউনিস্ট পার্টিতে আগুন লাগাতে বলেছেন। এসব নিয়ে আপনাদের কোনো বক্তব্য কেউ শুনতে পাচ্ছে না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যদি ধরেই নিলাম আপনি নিজেই বলছেন যে গণমাধ্যম মালিক এই সেই, আজকে 16টি কারখানা শুধু নাসা গ্রুপের বন্ধ হয়েছে, গাজী গ্রুপের বন্ধ, আপনার বেক্সিমকোর বন্ধ। সালমান কি গাজী গ্রুপের মালিক কি? মালিক যেই হবে হোক, কারখানাগুলোতে তো শ্রমিকেরা কাজ করে। আজকে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের মধ্যে। আজকে আপনারা কাকে নিয়ে পাটকল তো আজকেও নিউজে দিয়েছে যে এই সরকারের সময় কতগুলো পাটকল, যে কটা সরকারি আছে বা যতটুকু আছে এগুলোও তো ধ্বংস করে ফেলছে। এবং টাকা
বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কি? ব্যাংকগুলো সব বন্ধ করে দিচ্ছে, চাকরিচ্যুত হয়েছে কতজন ব্যাংকার, আমাদের সাংবাদিকদের কাছে বলছে কতজন সচিবকে ওএসডি করা হয়েছে। এগুলো কি আপনারা দেশে, আমরা তো দেশের বাইরে উদ্বাস্তু হয়ে গেছি, সাংবাদিকদেরকে নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই, সাংবাদিকদের বিরুদ্ধে সব হত্যা মামলা। আপনারা এই প্রশ্নের উত্তর দেন যে কোটা বিরোধী আন্দোলন কেন সরকার পতনের আন্দোলনে গেল? পঞ্চকবির গান গেয়ে, উদয়জিকে নিয়ে গান গেয়ে আপনারা সরকার পতনের আন্দোলনে এতগুলো মানুষকে নামালেন। 2টা মানুষ 10টা মানুষ একসাথে করতে পারেন না। শেখ হাসিনাকে পতনের জন্য এই যে এইভাবে রাজপথে নেমে লালবদর একটা অভিভূত হলেন, একটা কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের জন্য আপনারা সৃষ্টি করলেন। এটা নিয়ে কি এতটুকু আপনাদের আত্মগ্লানি নেই, নাকি থাকা উচিত না মনে করছেন? আজকে দেশে যে পাকিস্তান সরকার এসে, পাকিস্তানের সেনাপ্রধান আসছে, অস্ত্র আসছে জাহাজে করে করে, এবং পাকিস্তান ভিসা ফ্রি করে দিচ্ছে, সেই 71-এর পরাজিত শক্তির হাতে দেশটা আপনারা তুলে দিলেন। আজকে আপনারা কি নিরাপদ? আপনাদের অফিস, উদীচীর অফিস তো প্রথম দিনে পুড়িয়ে দিয়েছে, খুলনাতে জ্বালিয়েছে, বিভিন্ন জেলায় জ্বালিয়েছে। আজকে যারা পঞ্চকবির গান গেয়ে শেখ হাসিনাকে নামানোর মধ্যে আপনারা গৌরব বোধ করলেন, যদি রাজনৈতিক দূরদর্শিতা থাকতো আপনারা একবার চিন্তা করতেন যে আপনাদেরকে কি কম ডেকেছে? আপনারা কিন্তু জাননি যে, হ্যাঁ আপনার কথাতেই আমি বলি, আপনি বলছেন যে শেখ হাসিনা 71-এ জাসদের সাথে প্রত্যেককে তো ডেকেছে, আপনাদেরকেও ডেকেছে, জাতীয় পার্টিকেও, যে একটা জামাতের বিরুদ্ধে যখন একটি শক্তিশালী বিরোধী দল করবার জন্য বারবার করে বলা হয়েছে যে একটি শক্তিশালী বিরোধী দল, আজকে আপনি বলছেন যে বাম দলগুলো, আপনারা ইউনূসের সাথে যতটা হাস্যে লাস্যে আপনারা যোগ দিতে পারছেন, আপনারা হাস্যে লাস্যে না যেতেন। শেখ হাসিনা সরকারি দলে ছিল, আপনারা শক্তিশালী একটা বিরোধী দল করবার ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা সেই 15-16 বছরে পাঠ্য বইয়ে যখন এই যে আপনার এতগুলো মানে পুরো সিলেবাসের মধ্যে ইসলামাইজেশন করা হলো, পাঠ্য পুস্তক প্রকাশনা কমিটিতে কারা ছিল? সেই বাম রাজনীতি করা মানুষগুলো কমিটিতে ছিল। জাফর ইকবাল সাহেব থেকে শুরু করে, মাহবুবুল আলম থেকে শুরু করে বাম রাজনীতি করা মানুষগুলো কমিটিতে ছিল। তাদের ভূমিকা কি ছিল? শেখ হাসিনার হাতে কি একটা সুইচ ছিল যে সুইচ দিয়ে সব উনি ওনার ইচ্ছা মতো চালিয়েছেন? তা তো না, প্রত্যেকটা জায়গায় কমিটি ছিল। কমিটিতে আপনাদেরও লোক ছিল। নুরুল ইসলাম নাহিদ আজীবন কমিউনিস্ট পার্টি করা, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং তার সময়ে কমিউনিস্ট পার্টির লোকজনকে আমরা সচিবালয়ে সারাক্ষণ দেখেছি, তাদের যা যা ব্যক্তিগত যা দরকার তারা তাদের ফায়দা দ্বারা। নুরুল ইসলাম নাহিদ প্রসঙ্গ অনেক ছড়িয়ে যাচ্ছে, তো আমার মনে হয় যে আমাকে একটু বলতে দিলে ভালো হয় আর কি। আমার কথা শুনেন সুমি খান, আপনাদের ব্যক্তিগত জায়গা বাদ দিন। আচ্ছা সুমি খান শুনুন, রাজনৈতিক দল হিসেবে শুধু দায়বদ্ধতার জায়গায় মানুষ দেখতে চায়, সেটা কেন দেখেনি এখন? ওকে সুমি খান, এই প্রশ্নের উত্তর লুনা নূর তো দিয়েছে, এবং সেই উত্তর আবারও লুনা নূর ওই গরুর রচনা মুখস্থ করে এসেছে। তো না, আমি একটু অন্য প্রসঙ্গে, সব দোষ শেখ হাসিনার, ঠিক আছে, ওই প্রসঙ্গে না যাই। আজকে আমার বিষয়টা ছিল কিন্তু একেবারে ওই যে শাপলার বদলে থালা বাটি পাচ্ছে এনসিপি। আমার থালা বাটি আমার হাতে উঠে গেছে। যাই হোক, এখন আমি একটু জাস্ট একটু ছোট একটু আমি শুনতে পাইনি, তো উত্তর আমরা বুঝে গেছি। আপনি আমাকে বলুন যে আমি শুনতে পাইনি। আমাকে আপনি যখন আমার বিরুদ্ধে একটা অভিযোগ আপনার শোতে আপনি সেটা পুরোটা চালাবেন, তখন আপনার মিনিমাম ভদ্রতা থাকলে আমাকেও সেটার উত্তরটা দিতে হবে। আপনাদের মনে আছে নিশ্চয়ই 2013 সালের 5 মে কমিউনিস্ট পার্টি অফিসকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। 2013 সালের 5 মে কমিউনিস্ট পার্টি অফিসকে পুড়িয়ে দিয়ে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু বিচার 13 থেকে 24 পর্যন্ত হয়নি। আমরা মামলা করেছি, মামলার কোনো অগ্রগতি, কোনো তদন্ত, পুলিশ রিপোর্ট জমা দেয়নি, ঠিক আছে? যেতে হবে কেন পুলিশ জমা দেবে না? আপনারা এক জিনিসটা, আপনাদের আইনজীবীর দায়িত্ব, এটা আইনজীবী কোর্টে উঠবে, কোর্টে গিয়ে মামলাটা পরিচালনা করবে। এখানে প্রত্যেকটা কোর্ট যখন আপা কোর্ট আমাকে শেষ যখন পিআইবি কে দেয় তদন্ত করা, যেমন সাগররুনি হত্যার আপনি দেখেছেন, যখন কোর্ট পুলিশকে তদন্ত করার রিপোর্ট দেয়, এটা আপনারা সাগররুনি হত্যার সময় দেখেছেন, তখন
তখন তাকে আমি শেষ করব, রিপোর্ট জমা দিতে হয়, সেটার উপর আবার আমাদের আইনজীবী লড়বে, হিয়ারিং করবে, আমরা নারাজি দেব, কিন্তু ওই তদন্ত পিআইবির ওই তদন্তের বিষয়টা এটা পুলিশেরই বিষয়, সরকারের বিষয়। আচ্ছা, এনিওয়ে আমি সুলতানা যা প্রশ্ন করছিলেন সেটা করেন, আমি আমার মনে হয় যে এই ধরনের আলোচনা না যাই, আপনি আপনার যে বিষয় সেটা একটু শুনিয়ে। সেটি হচ্ছে যে ওই যে এনসিপি কে কেন শাপলা পরিবর্তে থালাবাটি দেওয়া হচ্ছে, কিংবা এখনো হয়তো সুনির্দিষ্ট হয়নি, মানে এই বিষয়টি কি অনেকে অভিযোগ করছেন যে আসলে তাদেরকে শেষ পর্যন্ত একটু, এখন যা চলছে নাটকীয়তা চলছে, তাদেরকে শেষ পর্যন্ত ওই শাপলাই দেয়া হবে। আপনাদের মূল্যায়নটি কি? শেষ পর্যন্ত সাপ্লাই দেয়া হবে বলে মনে হচ্ছে না, কারণ এটা তো পরিষ্কার করে নির্বাচন কমিশন বলে দিয়েছে, এবং নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো বরাদ্দের জন্য নির্দিষ্ট রয়েছে তার মধ্যে দেখলাম থালাবাটি, তারপরে এবং এনসিপি তো আসলে শাপলার পরে সম্ভবত মোবাইল দাবি করেছিল, থালাবাটি, কাপ পিস, মোবাইল এই ধরনের রয়েছে, এবং সেটা উপরের দিকে থালাবাটি থাকার কারণে, মানে তালিকার একটা ইয়ে থাকে তো যে নির্দিষ্ট প্রতীকগুলো রয়েছে, উপরের দিকে থালাবাটি থাকার কারণে স্বাভাবিক নিয়মে যেটা হয় যে হয়তো এনসিপি থালাবাটি পাবে। এখন শাপলার বিষয়টা নিয়ে যে প্রশ্নটা উঠেছে এটা একটা যৌক্তিক প্রশ্ন এই অর্থে, সেটা যদি আপনি অন্য দলের প্রতীকের কথা চিন্তা করেন, আমাদের অনেক জাতীয় মানে সিম্বলের মধ্যে ওই দৃশ্যগুলো রয়েছে, আপনারা যদি মনে করেন যে ধানের শীষ বা নৌকোশ, কিন্তু শাপলা একদম আমাদের একটা জাতীয় প্রতীক এবং এটা নির্দিষ্ট করা আর কি। সেইখানে নির্বাচন কমিশনের যে ব্যাখ্যাটা ছিল সেটা খুবই যৌক্তিক, এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের সাথে যখন বসেছিল সকল রাজনৈতিক দলেরও যেটা মন্তব্য ছিল যে এটা একটা এক্সট্রা নির্বাচনের যে একটা লেভেল প্লেইং ফিল্ডে প্রতীকও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে একটা এক্সট্রা মনোযোগের বিষয় হতে পারে শাপলা, সেই কারণে বলেছে যে শাপলা দেওয়া যাবে না। আর থালাবাটির বিষয়টা আমার যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে তালিকা রয়েছে সেই তালিকার সম্ভবত শুরুর দিকে এখন থালাবাটি, তারপরে কাপ, পিরিচ, কলম এগুলো রয়েছে আর কি, বা নতুন করে কোনো যে প্রতীক যুক্ত করা যাবে না সেটাও না, তারা মোবাইল দাবি করেছে সম্ভবত শাপলার পরে। এই এখন বাকিটুকু নির্বাচন কমিশনের এখতিয়ারি বিষয়, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শাপলা দেয়া যাবে না, এই বিষয়ে নির্বাচন কমিশন তার স্থির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, মানে এনসিপি কে আমরা সেরকমই দেখেছি। সুমিখা, নির্বাচন যদি হয় কে জিতবে? বিএনপি? একটা জিনিস আমার একটু, আমি একটা লাইন একটু বলতে চাই যে ইলেকশন কমিশন একটা কথা বলেছে, সেটা হলো যে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধি 9(1)-এ উল্লেখিত প্রতীকের তালিকা হতে বরাদ্দ হয়নি এই প্রতীকটা, কারণ শাপলা প্রতীকটা নেই, তাই 7ই অক্টোবরের মধ্যে লিখিতভাবে অবহিত করতে অনুরোধ করা হয়েছিল যে এই 50টি প্রতীক আছে এর মধ্যে। আচ্ছা, এবারে আপনি যে প্রশ্ন করছেন ওটা একটু বলুন। যে প্রশ্ন করছিলাম সংক্ষেপ করে বলবেন, যদি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে সেক্ষেত্রে কারা জিতবে, বিএনপি নাকি জামাত? না, এখন তো গণভোটের কথা বলছে, আপনার তো জন্ম হলেও ছোট ছিলেন, জিয়াউর রহমানও গণভোট করেছিলেন 75-এর পর থেকে, তো দেশে ওনারা যে বলেন ভোটাধিকার, 75-এর পর থেকে দেশে কি আদৌ ভোটাধিকার ছিল? আর হচ্ছে গিয়ে আপনার গণভোট তখনও জিয়াউর রহমান করেছিল এবং এখনো তারা ঘোষণা দিয়েছে গণভোটের, তো সুতরাং জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো অন্যান্যখানে ওরা যে অবস্থান তারা প্রমাণ করে দিয়েছে, হ্যাঁ, আরো বিভিন্ন ছোটখাটো জায়গাতেও প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তারা তাদের দলীয় অবস্থানটা প্রমাণ করতে চায়। সেই জায়গায় নিরঙ্কুশ জামাতের অবস্থান করা ছাড়া, এই যে আমি উইথ অল ডিউ রেসপেক্ট সকল দলের প্রতি সম্মান রেখেই বলছি, সকল দল বলতে এখন যারা এক্সিস্ট করছে বাংলাদেশে, জাতীয় পার্টিও এক্সিস্ট করছে না, তাদেরকেও নিষিদ্ধ করার ইয়ে হচ্ছে, যে মান্না ভাইও বলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার, তো বিএনপিও একেবারে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করছে জামাত ছাড়া অন্যরা। হ্যাঁ, জামাত তাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার জন্য যাদের সেই যে মেটিকিউলাস প্ল্যানটা ডাক্তার আব্দুল্লাহ তাহের জাতিসংঘে গিয়ে যেরকম ইসরায়েলের বিরুদ্ধে সবাই ভেটো দিয়ে বেরিয়ে যাওয়ার পরও বসেছিল, বাইরে ইসরায়েল কথা বলে ইউনুস সহ তার 6 জন, তেমনি ভাবে ওদের অবস্থানটা থাকবে। সুতরাং ইলেকশনে কে জিতবে সেটা
কোনো কারণ নেই। যতক্ষণ পর্যন্ত জামাত পাকিস্তানের শক্তি এবং ৭১-এর পরাজিত ঘাতকেরা যতক্ষণ দেশে দাপিয়ে বেড়াচ্ছে, তাণ্ডব করছে, ততক্ষণ তারাই থাকবে। অন্যান্যরা সরি টু সে ছাগলের ৩ নম্বর বাচ্চাই থাকবে। তাদের এত নর্তন কুর্দন কিছুই থাকবে না, ওখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত দেশে সত্যিকার অর্থে সকল দল, কমিউনিস্ট পার্টির ৩টা গ্রুপ ৪টা গ্রুপ যা থাকুক, জাসদ থেকে শুরু করে বাম দল থেকে শুরু করে বিএনপি, জাতীয় পার্টির সকলের স্বাভাবিকভাবে রাজনৈতিক কার্যক্রমের অধিকার যতক্ষণ থাকবে না, আওয়ামী লীগ শক্তিশালী একটি দল বাংলাদেশের, তারা সহ প্রত্যেকের জেলখানায় তিল তিল করে মেরে ফেলা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের বীর মুক্তিযোদ্ধাদেরকে, সেটা নিয়েও তাদের কোনো কথা নাই। সুতরাং বাস্তবটা আমাদের বুঝতে হবে সুলতানা। জিতা তো বহু পরের কথা। নির্বাচনে এতদিন পর্যন্ত যেগুলা বলে গেছেন মুখস্থ কথার মতো, যত দোষ শেখ হাসিনা ঘোষ, তো যত দোষ শেখ হাসিনা ঘোষ আর যত দোষ ভারত ঘোষ, সেই জায়গাটা জামাতের কথার পুনরাবৃত্তি কিনা, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সত্যিকার অর্থে জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় আসবেন না, যতক্ষণ দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বাধীন অবস্থান নিয়ে স্বাধীন পদক্ষেপে তারা প্রচারণায় অংশ নিতে পারবে না, তাদেরকে স্বাভাবিকভাবে সাংবিধানিক অধিকার নিয়ে প্রত্যেককে অংশগ্রহণ করতে দিতে হবে। এবং সাংবাদিকদেরকে আমাদের সচিবালয়ে অ্যাক্রিডিটেশন কার্ড পর্যন্ত বাতিল করা হয়েছে, প্রেস ক্লাবের মেম্বারশিপ সহ। গণমাধ্যমকে তাদের অধিকার যতক্ষণ দেবে না, ততক্ষণ বুঝে নেবেন সেই জামাতি প্রতিষ্ঠিত হবে, জামাতি তাদেরকে তাদের নিরঙ্কুশ বিজয় দেখাবে, হ্যাঁ, জাল ভোটের মাধ্যমে। অন্যরা ছাগলের ৩ নম্বর বাচ্চা। জি, শেষ প্রশ্ন লুনানুর, আপনারা তো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন না, ফলে ক্ষমতায় যাওয়ার চিন্তা তো আপনারা করবেন না। তো এই যে সুমি খান যারা বললেন এই নির্বাচনে হয়তো জামাত ছাড়া অন্যরা সবাই ছাগলের ৩ নাম্বার বাচ্চা, আপনারা ছাগলের ৩ নাম্বার বাচ্চা হবেন না? আপনি ঠিক যে ভাষায় প্রশ্ন করলেন সেই ভাষায় উত্তর দেওয়াটা আমি সমীচীন মনে করছি না। বাংলাদেশের রাজনীতিকে উনি নিশ্চয়ই আমাকে প্রশ্ন করেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই উত্তরটা দিই। বাংলাদেশের রাজনীতিতে আমি জানি না এরপরে আপনার কথা বলার সুযোগ থাকবে কিনা, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামকে প্রাসঙ্গিক করে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছে। আমরা সবসময় এটার বিরুদ্ধে ছিলাম এবং জনগণের রায় নিয়ে যে ক্ষমতায় যাবে, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি কি করি না, আমার মনে হয় যে এই প্রশ্নের করার ধরনের কারণে সেই উত্তরটা দেয়া আমি অত গুরুত্বপূর্ণ মনে করছি না আর কি। কিন্তু হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচন চাই, এবং সেই সুষ্ঠু নির্বাচন যদি হয়, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে তারা ৭১-এর যুদ্ধাপরাধীদেরকে ভোট দিচ্ছে, মানে আমি কিন্তু বলছি না যে ভোট দিবে, যদি কখনো হতে পারে যে আপনি বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের আগেও আমরা এই কথাটি বলেছিলাম, সেটা একটা বিস্তারিত প্রসঙ্গ, যেহেতু বলি আর কি, শিরোনামগুলো বলি। বাংলাদেশের মানুষ যদি মনে করে যে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে তারা ভোট দিয়েছে জামাত ইসলামকে, তাহলে সেই রাজনৈতিক যে আমাদের চলাটা হবে সেটিকে আমাদের অন্যভাবে আমাদের পরিক্রমাটাকে অন্যভাবে চালাতে হবে আর কি। কিন্তু আমি এখনো মনে করি বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষেই, বেশিরভাগ মানুষ, হয়তো বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের মানুষ চেতনাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজাকার বা যুদ্ধাপরাধীদের পক্ষে বাংলাদেশের মানুষ দাঁড়াবে, এটা একটা বিষয়। কিন্তু যেটা হয়েছে গ্রামগঞ্জ পর্যন্ত, তৃণমূল পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য, নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য বিভিন্নভাবে জামাতের রাজনীতিকে পৃষ্ঠপোষকতা করা হয়েছে, যার একটা কুফল আমরা এই সময় এসে ভোগ করছি। এটি হচ্ছে বিষয়, এবং এর থেকে নিশ্চয়ই বাংলাদেশ একদিন বেরিয়ে আসবে। জি, সুমি খান শেষ মন্তব্য যদি করেন। হ্যাঁ, আমি ধন্যবাদ লুনানুরকে, এবং আমি ভীষণই পছন্দের মানুষ লুনানুর, কারণ তার সংগ্রাম, তার সততা, যে কোনো, আমি মনে করি যে রাজনীতিতে নারীর ক্ষমতায়নে আমরা লুনাকে আগামীতে আরো বড় দায়িত্বশীল পদে দেখতে চাই। এবং
আমি যে সমালোচনাগুলো করছি সেটা আমি বারবার বলেছি, 3 প্রজন্ম আমরা কমিউনিস্ট পার্টির এবং নেপ কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনীর যোদ্ধা। আমার সুমিতা সংক্ষেপে 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 সেটাই বলছি, ছোট করে বলছি, আপনাদেরকে জবাবদিহিতায় আসতে হবে, বিবেক বোধের দায়িত্বশীলতার আসতে হবে, অন্যকে দোষ দিয়ে কখনো না না আপনি ঠিক আছে, ওইটা ওইটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনি জামাত জামাত ক্ষমতায় আসবে এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ইলেকশন যদি হয়, হ্যাঁ, জামাত ক্ষমতায় আসবে বলতে আমি যে কথাটা বলেছি সেই কথাটার ধারাবাহিকতায় আমি বাস্তব জায়গাতে বলছি, এখনো পর্যন্ত জামাতের সিদ্ধান্তের বাইরে আমরা এনসিপি বলুন আর যাকেই বলেন, এনসিপিরও অনেক সদস্য শিবিরের, তারা কিন্তু প্রকাশ্যে বলছে তারা কি করে সক্রিয় ভূমিকা নিয়ে 24-এর যে তারা পট পরিবর্তনটা ঘটিয়েছে এবং এখনো তারা বাংলাদেশের 64টা জেলায় একেবারে গ্রাসরুট লেভেল থেকে রাজধানী পর্যন্ত সক্রিয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, অপরাজেয় বাংলার পাদদেশে পর্যন্ত তারা